এবিএন টিভি নিয়মিত আয়োজন প্রেক্ষাপটে সবাইকে স্বাগতম। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আজিজুল ইসলাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক অনুষ্ঠিত রেফারেন্ডাম ভোট যখন অনুষ্ঠিত হয়, তখনই আমি ওনার অনুসারী হিসাবে সাবেক সভাপতি আনিসুল আরিফিন চৌধুরী এবং তার ভাই অনুপ্রেরণায় আমি হানা ভোটের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করি। পরবর্তীতে যখন আমি কলেজ পড়ি, কলেজে 1979 সালের প্রথম অর্ধে বিএনপির ছাত্র দল সংগঠন শুরু হয়। ওই সময় আমি রংপুর কলেজে ওই ছাত্র কর্মী সংগ্রহে আমি অগ্রণী ভূমিকা পালন করেছি, আমরা কতিপয় ছেলে। তো পরবর্তীতে আমি যখন এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, ওখানে শুরুতেই আমি একদম সিন্স ভর্তির পরের দিনেই আমি জাতীয়তাবাদী ছাত্র দলে যোগদান করি এবং ওখানেই আমার এই দলের প্রতি আনুগত্য দিন দিন বৃদ্ধি পায়। আমরা খাল খনন, পরবর্তীতে জিয়াউর রহমানের মৃত্যুর পর নতুন বাংলা ছাত্র সমাজ নামে একটি নতুন সংগঠন ওই আত্মপ্রকাশ করেন। সেখানে আত্মপ্রকাশ করার পরেই আমাদের ছাত্র দলের কর্মী সংখ্যা বিপুলভাবে হ্রাস পায়। ওই সময় আমরা তখন কেন্দ্রীয় কার্যালয়ে কতিপয় একদম নগণ্য সংখ্যক লোক অফিসে অনেকটা জিয়ে রাখার মতো আমরা ওখানেই থাকতাম এবং বছরে আমার ওখানে গবেষণা কর্মকর্তা হিসাবে আমি যোগদান করি। বাউরেসে যোগদান করার পরে ওখান থেকে কিছু আমি তখন তো 750 টাকা স্কেল প্লাস 50 এর পয়সার প্রায় আমি 40% ওইখানেই আমি কেন্দ্রীয় কার্যালয়ে আমরা আপ্যায়নে ব্যয় করি। এরপরে তো আমি যোগদান করলাম জনতা ব্যাংকে। জনতা ব্যাংকে যখন আমি হেড অফিসে ছিলাম, ওইখানে 7 দলীয় জোটের একটা সভা হয়তো শাপলা চত্বর থেকে, ওখানে আমার 2:30টার সময় অফিস শেষ হলে আমি নিয়মিতভাবে ওই সংগঠনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখি এবং কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করি। ওই সময়ে একদিন আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া এবং তদানীন্তন মহাসচিব কে এম ওবায়দুর রহমান কুরবানী হোটেল থেকে গ্রেপ্তারের সকালবেলা গ্রেপ্তার হয়। আমি এবং আমাদের কর্মচারী মিলিয়ে একটা তাৎক্ষণিকভাবে একটা মিছিল করি এবং প্রতিহত করার চেষ্টা করলে আমি ওখানে কয়েক ঘন্টার জন্য গ্রেপ্তার হই। ওখানকার আমাদের অফিসার কল্যাণ সমিতির হস্তক্ষেপে আমাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে আমি প্রশাসনে চাকরিতে যোগদান করি। প্রশাসন প্রায় 34 বছর চাকরিতে আমার যেখানে যেটুকু সুযোগ হয়েছে সব সময় বিএনপির জন্যই আমি ব্যয় করেছি এবং এলাকায়ও এই রাস্তাঘাট নির্মাণে, স্কুল, আমি যে স্কুলে পড়েছি জুনিয়র হাই স্কুলকে হাই স্কুল উন্নতিকরণ এবং ব্রিজ, কালভার্ট, এতিমখানা ক্যাপিটেশন গ্রান্ট এবং আপনি উল্লেখ করছেন যে শহীদপুরে যে পিসিপল কারখানাটা হয়েছে, স্কুলটা যেটা হয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে, এটা সম্পূর্ণ এককভাবে আমি তখন চেয়ারম্যানের চার্জে ছিলাম। এটা আমরা সন্নিবেশন করেছি এবং এলাকায় আমার নীলফামারী, কিশোরগঞ্জ যেখানে যে বিদ্যুতের উন্নয়নে আমি যেখানে যতটুকু টাকা লাগে তার দ্বিগুণ চতুর্গুণ বাজেট দিয়েছি ওখানে, যেহেতু আমি সবচেয়ে সিনিয়র মোস্ট সদস্য ছিলাম, চেয়ারম্যানের চার্জে ছিলাম। আপনি শুনলে আরও খুশি হবেন, যেখানে আমি যে বিএনপির ওখানে যে সংগঠনটা ছিল ওখানে তো দাঁড়াইয়ে থাকার মতো ক্ষমতা ছিল না। আমার নেতৃত্বে এবং আমার নির্দেশনায় তাদেরকে আমি অনেকটা ওই বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্ন সুযোগ দিয়ে তাকে আমার দপ্তরে নিয়ে আমি তাদেরকে তাদের দায়িত্ব অব্যাহত রাখার সুযোগ করে দেই। এইভাবেই আমার বিএনপির সঙ্গে হাতে করি এবং আমার বিএনপির কারণেই আমি মনে করি যে বিএনপির সম্পৃক্ততার কারণে আমার বড় ভাই বিএনপির অত্যন্ত নিবেদিত কর্মী হওয়ার কারণে আমি প্রায় 7 বছর এডিশনাল সেক্রেটারি থাকা সত্ত্বেও আমাকে সচিব করা হয় নাই। এটা একটা, আমি যে বিএনপি করি এটা তো এটা গভর্নমেন্ট কর্তৃক স্বীকৃত, সাবেক গভর্নমেন্টের কর্তৃক স্বীকৃত। আর এসব কারণেই আমি যেদিন পিআরএলে গেলাম তারপরের দিনেই আমি তখনকার অত্যন্ত প্রতিকূল অবস্থায় চেয়ারপারসনের যে গুলশানস্থ কার্যালয়ে নিয়মিত ওখানে যাতায়াত শুরু করি এবং ওখানে তখন একটা সংগঠন সৃষ্টি হয়, সেটার নাম হলো PMRS, পলিসি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ সোসাইটি। ওটা সক্রিয় সদস্য হয় এবং ওই প্রতিকূল সময় যে বিবৃতি সমাবেশ
প্রেস ক্লাবে, এগুলো সকল ক্ষেত্রে আমি যোগদান করি। আপনি বিভিন্ন পত্রিকায় দেখবেন পেশাজীবী সংগঠনের যে বিবৃতি থাকে, অতিরিক্ত সচিব হিসেবে আমার নাম প্রায় ছিল আজিজুল ইসলাম, দেখবেন আপনি ওখানে আছে। আমি এইভাবেই আমরা এই সংগঠনকে সার্ভ করতেছি এবং এই সংগঠন যাতে আরও উত্তরোত্তর ভালো অবস্থানের দিকে যায়। এখনকার যে নেতৃত্ব পলিসিতে যারা আছেন এবং আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এনারা চাচ্ছেন স্বচ্ছ ইমেজ এবং পরিচ্ছন্ন ইমেজের লোকের যাতে আগামীতে সার্ভ করে দেশে, সেই ব্যবস্থার কারণেই আমি এখন বিশেষ করে শেষ মুহূর্তে আমি অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি এবং পলিসি লেভেলের উদ্দীপনা এবং উৎসাহে আমি মাঠের সঙ্গে সম্পৃক্ত হচ্ছি। আশা করি আগামীতে সম্পৃক্ত অব্যাহত থাকবে। আমি টিকিট পাই আর না পাই, এখানে বিএনপির জন্য আমার যতটুকু করার আমি আমার যেহেতু পজিশনের কারণে এখন আমি যেহেতু বিসিএস 7 ব্যাচের সদস্য, এখন সবাই সচিব 18 ব্যাচ, 15 ব্যাচ, 14 ব্যাচ, এরা সবাই আমাকে অত্যন্ত শ্রদ্ধা করে। শ্রদ্ধার সুবিধায় আমি এখানে যথেষ্ট উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারবো। কোথায় কোন রিসোর্স আছে, এলাকা যেহেতু পশ্চাৎপদ, আমাদের এখানে মারাত্মক পশ্চাৎপদ। আমি একটা স্টাডি করে দেখেছি যে একই উপজেলায় ধরেন দক্ষিণাঞ্চলের যেখানে গেছে 1000 কোটি টাকা, আর সেখানে 80 কোটি টাকা আসে নাই। এই যে বৈষম্যতা, এটা নিরসনে আমি একমাত্র যোগ্য মনে করি যে আমি ছাড়া এটা অন্য ডিপার্টমেন্ট থেকে তত্ত্ব আনতেও পারবে না, এটা সমতাকরণের জন্য দাবিও তুলতে পারবে না। আমার তো নিজের প্রশাসনের অভিজ্ঞতা থেকে দেখছি, যদি আমি কাজ না করতে চাই, প্রশাসন মানে এমপি বা অন্যান্য নেতারা গেলে তাকে চাটা খাওয়ায়, ওই সময় মতো করে সাথ দেখবো করি, কোনো কাজ হয় না। কিন্তু আমার দেখায় আমরা যখন যেহেতু এই ডিসিপ্লিনের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, এরাই তো দেশ উন্নয়নের অগ্রণী ভূমিকা পালন করে। আমি আশা করি আমি যদি এই দায়িত্ব আল্লাহ আমার দেয় এবং আমার পার্টি কর্তৃক যদি মনোনীত হয়, তাহলে আমি এই এলাকার উন্নয়নে সর্বাত্মক ভূমিকা রাখতে পারবো এবং উত্তরোত্তর উন্নতির জন্য আমার পশ্চাৎপদ এলাকার বৈষম্য দূরীকরণে আমি অগ্রণী ভূমিকা পালন করব, এই প্রত্যাশা আমার আছে এবং এটা আমি ধারণ করি, লালনও করি। আপনি যদি নির্বাচিত হন, রাজনীতি থেকে যদি আপনি নমিনেশন পান এবং নির্বাচিত হন, নির্বাচিত হলে আপনার কি ধরনের উন্নয়ন করার পরিকল্পনা আছে নীলফামারী 4 আসনে? আমি নীলফামারী 4 আসনে যেটা আমি এখন স্টাডি করে দেখেছি যে আমাদের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা খাতে উন্নয়ন, সামাজিক যে সমাজ কল্যাণের উন্নয়নের যে বাজেট বৈষম্য আছে, এটা আগে নির্ধারণ করে এটা সরকারের নলেজে নেওয়া। যেমন এই যে একটা এলজিডিতে একটা প্রকল্প ছিল সারা বাংলাদেশে মসজিদ মাদ্রাসায় টাকা দেওয়া। আমার কিশোরগঞ্জে মনে 5টা মসজিদও পায় নাই বা 2টা মসজিদও পায় নাই আমি দেখলাম, এবং সৈয়দপুরে এখানেও পায় নাই। এটা ছিল সারা বাংলাদেশের জন্য, অথচ পেয়েছে বিভিন্ন এলাকায়। এসব জিনিস আমি অ্যাডপ্ট করবো। আর সমাজ কল্যাণে যদি ইতিমখানাগুলো যে আছে, যেগুলোতে ক্যাপিটেশন গ্রান্ট আছে, ওটা কথায় আসা ছিল পশ্চাৎপদ এলাকার প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়া। পশ্চাৎপদ আমাদের যেহেতু এটা পশ্চাৎপদ এরিয়া এবং অনগ্রসর এরিয়া, এখানে দাম দেওয়া দরকার। এখানে না দিয়ে বিভিন্ন যেখানে ধনীয় এলাকা, চিটাগাং, আপনার ফরিদপুর, যেগুলো সলভেন্ট এলাকা, সেইখানে একটা ক্যাপিটেশন গ্রান্ট বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের এখান থেকে কেটে দেওয়া হয়েছে। আমি যে ক্যাপিটেশন গ্রান্ট আমি আমার নয়নকাল সাবাড়ি তোমার আমি ওটা 30টার সংখ্যা করছিলাম, ওটা কমে 13টা করছে না 12টা করছে। সঙ্গত কারণে বাড়ার কথা ছিল না, ভাই কমছে। এইসব সম্মতাকরণ আমরা গভর্নমেন্টের নলেজে নিতে পারবো, এটা সমতাকরণ করাও সম্ভব হবে, এটা সম্ভব। এছাড়া শিক্ষা দীক্ষায় যে আমাদের এখানে কোনো ভবনই হয় নাই। আপনার এখানে দেখবেন বিভিন্নখানে দেখবেন 4তলা ভবন, চোখ জুড়ানো ভবন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের, আমাদের এখানে খুব একটা হয় নাই। এটা শিক্ষা খাত বলেন, স্বাস্থ্য খাতে তো আমাদের এখানে কোনো ডাক্তারই থাকে না। স্বাস্থ্য, শিক্ষা, এই আপনার সামাজিক যেটা কি বলে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের মধ্যে যেগুলো কার্যক্রম আছে, সেগুলো আমরা উত্তরোত্তর বৃদ্ধি করার চেষ্টা করব। আশা করি আমি যেহেতু প্রশাসনের ইমেজের সঙ্গে জড়িত ছিলাম, এখানে যেখানে যেটা আছে সেখান থেকে আমরা আমাদের যথাযথ প্রাপ্য আমরা আদায় করে নিতে পারবো। এটা আমি এই আশা আমার দৃঢ়তার সঙ্গে আমি বলতে পারবো। এটা অন্যকে আমার দোষারোপ করার কিছু নাই, কিন্তু আমি যে পারবো এটা বিশ্বাস আমি তো নিজেও দেখছি। ওই আমজাদ ভাই গেছে তো ওই বড় বড় অফিসার কইতো, উনি তো আসছে একটু খাওয়াই টাওয়াই বিদায় দিয়ে পরে কইতো আসুক, এরকম সময় দেন, আসুক কাজ করতো না। এটা আমার নিজের দেখা।
তখন তো আমার বেলাতে এটা করবে না। এটা আমি কয়েকদিন আগেও গেলাম, আমার এই যে আমার জামাইয়ের পদোন্নতির বেলায় দেখলাম তো অনেককে ফিরাই দিছে, আমার বেলায় তো ফেরত দেয়নি। সচিব হলো 14 বছর, সেটা অত্যন্ত আমাকে সম্মান করে করেছে, স্যার আপনার জামাই মানে আমার জামাই, আমরা কাজটা করে দেবো। এটা হলো অপ্রাসঙ্গিক কথা বলবো, এটা হলো আমার ব্যক্তিগত কথা। আর আমি যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে থাকাতে, আপনার শুনলে আশ্চর্য হবেন, আমার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে আমার ওই সময় যে নিয়োগ হয়েছে, আমার নীলফামারীর ভাগ ছিল 9টা, এখানে আমরা সেটা 54টা নিছি। আমি নিজে নোট দিছি, পশ্চাৎপদ অনাগ্রসর এলাকা হিসাবে চিটাগাং সিলেটের লোক যেহেতু এটাতে চাকরি করে না, এই সাহায্যকারী পদগুলোকে এই সব পশ্চাৎপদ ডিস্ট্রিক্টে দেওয়া হোক। আমি তখন মেম্বার ফাইনান্স সিনিয়র, আর রাজশাহীর রুহুল্লাহ ভাই হলো চেয়ারম্যান, আমাকে আবার খুব মানত সে। আমি এরকম নোটিং করি বছর এই সব এলাকায় চাকরি দিছি। দেখবেন এখানে আমার সময় যত সাহায্যকারী ইয়ে হয়েছে, এখানে যে টিকতো তাকে আমি চাকরি দেওয়ার ব্যবস্থা করতাম। যেহেতু আপনার কর্মসংস্থানের কথা আসলো, তো আপনি নির্বাচিত হলে এই অঞ্চলের বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের কি ধরনের পদক্ষেপ আপনার থাকবে, বা কোন ইন্ডাস্ট্রি বা কোন কলকারখানার এইটা তো অবশ্যই এখানে তো মানে বেকারত্ব সমাধানের জন্য আগে কলকারখানা দরকার, কলকারখানার জন্য একটা অবকাঠামো দরকার, অবকাঠামো এবং অবকাঠামোর জন্য একটা স্কোপ আছে। শিল্প মন্ত্রণালয় ক্ষুদ্র কিছু কুটির শিল্প করলে এখানে আমাদের সৈয়দপুরে কিন্তু ক্ষুদ্র শিল্প যেটাই করবে সেটাই হবে, এটা কিশোরগঞ্জে করলেও সেটা, এখানকার মানুষজন ইয়ে আছে, ইনোভেটিভ আছে। সৈয়দপুরের লোক তো যথেষ্ট ইনোভেটিভ, এটা অনেক কিছু বানাইতে পারে। এটা যদি একটা সরকারি প্রকল্পের মধ্যে ঢুকানো যায়, অটো যেমন উত্তরা ইপিজেডটা এখানে আনাতে কাজ হয়েছে না, আর উত্তর উপজেডের সঙ্গে এটা যাতে ভাইব্রেন্ট হয়। আমি কিন্তু জানালা মাত্র সঙ্গে এই লাইনটা যে আমি এখন উত্তরায় যে কোনো মানুষ এখন বাণিজ্যিক খাতে গ্যাস নিতে পারবে, এটা কিন্তু আমি করাইছি। এটা আমি খুব খাটাখাটি করি, এটা এখন কমপ্লিট হয়েছে। আমি সেদিন ডিসিকেও বলছি যে তুমি এখানে এমনি হাউস হোল্ডে কোনো গ্যাস দেবে না, এটা ঠিক আছে, কিন্তু তোমার যদি ইন্ডাস্ট্রি কোনো গ্যাস চায়, ইন্ডাস্ট্রি আমরা গ্যাস দিতে পারবো। বেশ কিছু লক্ষ্য, এটা পাইপটা তো আরেস্ট পড়ি আছে, এখান থেকে গ্যাস নিয়ে আমাদের ইপিজেড ইন্ডাস্ট্রি করতে পারে। আপনি যদি নির্বাচন করবেন, নির্বাচনের যে অর্থের যে জোগাড়, এটা বারবারই আমরা দেখি যে নির্বাচনী ইশতেহারে এবং নির্বাচনী যে অর্থের একটা বিষয় থাকে, যে আপনার অর্থের জোগাড়টা কোথা থেকে আসলে কিভাবে আপনি অর্থের জোগাড়টার ব্যাপারটা একটা বিশাল কঠিন বিষয়। তবে আমি যেহেতু পলিসি ম্যানেজমেন্টের সঙ্গে আছি, এখানে অর্থ বিত্ত এবং পরিচ্ছন্ন ইমেজ না থাকলে এই অর্থবিত্ত দিয়ে খুব একটা বুঝি আগানো যাবে না। এটা আমাদের এখনকার তাত্ত্বিক যে আমাদের পার্টির মানে একদম যে শীর্ষ পর্যায়ে, তিনি বলছে যে ক্লিন ইমেজ এবং যাদের পার্টির কর্তৃক নিবেদিত, যারা এলাকার জন্য গ্রহণযোগ্য, সবার সঙ্গে মিশামিশি সক্ষম, সেই সব ব্যক্তি পাবে। এই হিসাবে আমি মনে করি যে এখানে টাকা পয়সাটা খুব একটা মুখ্য হবে না। আর এবার আমি ইলেকশন কমিশনে মাঝে মাঝে যাই, এখানে যদি টাকা পয়সার লেনদেন কেউ করে, এটা যদি নেওয়া হয় সঙ্গে সঙ্গে ক্যান্ডিডেট বাতিল করে দেওয়া হবে। নির্বাচনী প্রচার প্রচারণার ক্ষেত্রে যে আপনার, হ্যাঁ সেটা তো না, সেটা কিন্তু আমি তো ওই 79-এ আমরা ওই রানা ভাই দাঁড়াইছিল, আপনি ইয়েতে রংপুরে, আমরা কেন্দ্র থেকে তখন সময়ও ওই কেন্দ্র থেকে টাকা দেয়। তখনকার সময় আমরা 50 লাখ টাকা নিয়েছি আমি আর আলমগীর রংপুর সদরে। এখন তো এটা বেড়ে গেছে, এখানে যে টাকা দেবে পার্টির টাকাটা, যদি পার্টির থেকে যে ফান্ডটা দিবে এখান থেকে যদি আপনি ঠিকভাবে খরচ করেন, এখানে টাকা পার্টির টাকায় বাঁচবে। গত নির্বাচনে আমার এক পিএসসির মেম্বার গোলাম হাফিজ কেনেডি ফরিদপুর বগুড়া সদরের আমাদের মির্জা আলমগীর সাহেবের যে ফান্ডের টাকা দিছে মানে পার্টির থেকে, ওই টাকার থেকে বাঁচা যায় যদি আপনার নিশ্চয় থাকে। ওই টাকার থেকেই আবার পার্টিতে তারা ফেরত দিচ্ছে টাকা। মির্জা সাহেব আলমগীর সাহেব 3.5 কোটি টাকা দিয়েছিল বগুড়াতে, পরে ওনার খরচ হয়েছে 2.5 কোটি, 1 কোটি টাকা ব্যাক করে দিয়েছে। আমার মনে হচ্ছে যে আমি যদি মানে এখন যেভাবে চলমান কথাবার্তা আছে এইরকম ভাবে যদি চলে, টাকা পয়সা তো সমস্যা হবেই না। এবং আর মানুষজন তো যে কোনো একটা ভালো জিনিস যদি মনে করে যে কোনটা মানুষ শিক্ষা দীক্ষা অভিজ্ঞতা দক্ষতা কে ভালো কাজটা করতে পারবে, তাকেই তো চাইবে। এই আমি পার্টি করছি, এই তো কিছুক্ষণ আলাপ হলো না ওনার সঙ্গে, যে পার্টি করছে 16 বছরে জানে, 1 বছরে তাই হয়েছে। এরকম হলে তো সে সামনে যেতে পারবে না মনে হয়।
আর তো মনে হয় এই দেশটা মানে পরিচ্ছন্নতার দিকটা, এটা মনে হয় স্বচ্ছতা, পরিচ্ছন্নতা, জবাবদিহিতা, এটা সবসময় এটা ইনশিওর করবে মনে হয়। আমার মনে হচ্ছে আমি যতটুকু পলিসির সঙ্গে জড়িত যেখানে যেখানে গেছি, এটাই হওয়ার কথা। যেহেতু আপনি নীলফামারী 4 আসনের একজন সম্ভাব্য প্রার্থী এবং আপনি একবারেই নতুন, এই আসনের লোকজন আপনাকে ওইভাবে রাজনীতিতে দেখেনি এবং রাজনীতিতে আপনি সক্রিয় ছিলেন না এই নীলফামারী কিশোরগঞ্জ রাজনীতিতে, তো জনগণ আপনাকে কেন ভোট দিল, আপনি কেন নিজেকে যোগ্য মনে করছেন? মানে আমি তো প্রথমে আমি বলছি যে আমি তো কিছু রাজনীতি করে এলাকায়, কিছু রাজনীতি করে মানে চ্যানেলে সেন্টারে। আমি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম এটা ঠিক না। শুরু থেকে এপ্রিল ডে পর্যন্ত আমি আসি এবং আমার কিশোরগঞ্জে আবার এই সৈয়দপুরের এই অংশে আমাকে বাই বডিতে না ছিল, বাই নেমে অনেকে চেনে। আমি যেহেতু এখানে করার অনেক সুবিধা পাইছি, অনেক কিছু করার চেষ্টা করছি। তো যেমন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে ইয়াটা ছিল আমার, জলঢাকা আরই অফিস ভেঙে আমি কিশোরগঞ্জে এনেছি। আবার আমাদের যে এইখানে এই যে এইটাতে এখানে শহীদপুরে 148 কোটি টাকা দিয়েছি আমি এই উন্নয়নে, যে চকচক করে ওটা তো আমি 148 কোটি টাকা দিয়েছি। ওই যে ইয়াতে বিভিন্ন, আমি তো বিভিন্ন উন্নয়নের সঙ্গে জড়িত ছিলাম। আর বিভিন্ন চাকরি বাকরিতে আমি যাদের যদি চাকরি বাকরি হিসাব করি, শখানেক লোকের তো আমি তদবির করছি। খালি রংপুরের লোক হইলে আমার অফিসটাই ছিল যে রংপুর হাউস, যেই আসবে তারে হবে, আর রংপুরের যেই টিকবে তাকে চাকরি দেওয়া লাগবে, সোজা হিসাব। রিটার্নে তো টিকছে, আর কি 20 দাও, 25 দাও, চাকরি দিতে হবে। এটা তো করে আসছি, আগামীতে করতে পারবো, আমার তো এটা আত্মবিশ্বাস আছে। এটা অন্যরা কেমন ভাবে পারবে তা জানি না। অনেকে হয়তো মনে করে যে আমি এখানে আসি, এখানে তো লেগে আসি। আমরা কি আর লেগেছিলাম না? আমরা তো প্রেস ক্লাবে গিয়েছি, আমরা ওই যে সাংবাদিক ইউনিয়নটা আছে না হামিদ হলের, ওরা তো অনেকবার গেছি। 15 মানুষই ভরে না, ভয়ে ঢুকতে চায় না, সেখানে তো আমরা সামনে বসে আসি। আমার একটা ড্রব্যাক হলো কি, আমি কোনো ছবি টবি তুলি না, এ পর্যন্ত কোনো ছবি টবি আমার নাই। আমার ছবি তোলাটাই মনে করে দেখি রে কাজ করছি মানুষের জন্য, আবার ছবি তুলি খাওয়া লাগবে নাকি? এখন দেখতেছি এটা বুঝি করা লাগে। আমি তো কতবার আমি যে জাহিদ ভাই, এই যে ওই যে আমি আছে না যে সিপিডির আমি একজন মেম্বার, অনুষ্ঠানে যেতাম, আমির খসরু স্যার, আমরা সব উল্টা পাল্টা সরকারের বিপক্ষে সমালোচনা করতাম। আমি তো ছবি দেখে তুলি দিতে, আমি আমার কোনো ছবি নেই, আমার মিসেসের ছবি নেই, আমার ছবি তোলার পছন্দ করে না। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আজিজুল ইসলাম। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।